এদিকে রাতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভয়ানক দুঃসংবাদ আসলো আমেরিকা থেকে। নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে যুক্তরাষ্ট্র ডেকে নিয়ে নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। হয়তো আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আর তা না হলে নির্বাচন পুরোপুরি বন্ধ করা হবে। হঠাৎ করেই যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগ দলটি। নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হওয়ার কথা। এরই মাঝে দুইবার উচ্চ আদালতে রিট করা হয়েছে। প্রথম রিট খারিজ করা হলেও দ্বিতীয় রিট কিন্তু এখনো চলছে। দু একদিনের মধ্যেই সেই রিটের শুনানি হওয়ার কথা। বিদেশিদের কাছে যেই অভিযোগ তুলছে জামাত ইসলাম, একই অভিযোগ তুলছে এনসিপির নেতারা। একটা জিনিস দেখেন, তারেক দর্শক যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। নিশ্চয়ই আপনারা শিরোনাম দেখে একটু অবাক হয়েছেন যে নির্বাচনের 1 মাস বাকি থাকতে কেন নির্বাচন বন্ধ বন্ধ এমন নিউজ শোনা যাচ্ছে। হ্যাঁ, নিউজ তো শোনাই যাবে যখন বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকবে, বা তাদেরকে যে কোনো একটা সিস্টেমের ভিতরে ফেলে দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে, তখন তো আন্তর্জাতিক সুশীল মহল থেকে এমন চাপ আসাই স্বাভাবিক। এমনকি তাদেরকে নির্বাচনে আনার জন্য বাংলাদেশের উপদেষ্টা একজন উপদেষ্টাকে, অর্থাৎ খলিলুরকে, তাকে যুক্তরাষ্ট্র ডেকে নিয়ে এই হুমকিও দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে নির্বাচন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। দর্শক, কথা বাড়াচ্ছি না। বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। তাদের মুখ থেকে আমরা শুনবো যে মূলত কি হয়েছে বা কি হতে যাচ্ছে। নির্বাচন কি আদৌ কি আওয়ামী লীগকে ছাড়া হওয়া সম্ভব? দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবে। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হওয়ার কথা। এরই মাঝে দুইবার উচ্চ আদালতে রিট করা হয়েছে। প্রথম রিট খারিজ করা হলেও দ্বিতীয় রিট কিন্তু এখনো চলছে। দু একদিনের মধ্যেই সেই রিটের শুনানি হওয়ার কথা। সেখানে একই দিনে নির্বাচন, গণভোট, এই সরকারের অধীনে নির্বাচন দেওয়ার এই সরকারের এখতিয়ার আছে কিনা, গণভোট দেওয়ার এই সরকারের এখতিয়ার আছে কিনা, সংবিধান এটাকে স্বীকৃতি দেয় কিনা, এরকম নানা ইস্যু তুলে নতুন করে উচ্চ আদালতে রিট করা হয়েছে। তখন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে নির্বাচনকে যেন বানচাল করা যায়, নির্বাচনকে যেন ঠেকিয়ে দেওয়া যায়, নির্বাচন যেন পিছিয়ে দেওয়া যায়, এরকম কাজে অনেক পক্ষই নাকি বেশ জোরালো ভূমিকা পালন করছেন। এরকম একটা মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দুদিন আগে মন্তব্য করেছেন, নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে কিংবা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি যারা করছে, শঙ্কার প্রচার যারা করছে, তাদের উপরে সরকারের নজরদারি রয়েছে, অর্থাৎ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে সরকার, সেই কথা তিনি বলেছেন। আদতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে কারা? এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাচ্ছি না, তখন নির্বাচন শুরু হতে না হতে বাংলাদেশের 2টি আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। নির্বাচন বন্ধ হয়ে গেছে। এই 2 আসনে নির্বাচন হবে না। আরো অন্তত পক্ষে 1টি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কেন এটা হচ্ছে, কি হলো, কোন কোন আসনে নির্বাচন হবে না, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন নিয়ে নানা কথার মাঝে নতুন একটা চাঞ্চল্যকর খবর হচ্ছে, 2টি আসনের নির্বাচন বন্ধ হয়ে গেছে। এই 2টি আসনে নির্বাচন হবে না। আরেকটি আসনেও নির্বাচন না হওয়ার শঙ্কা রয়েছে। যে 2টি আসনে নির্বাচন হবে না, সেই 2টি আসনের জেলা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের জেলা পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন হবে না, এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। কেন সেটা দেওয়া হলো? গণমাধ্যম কি বলছে, আর কোথায় এই শঙ্কা রয়েছে? গণমাধ্যম চ্যানেল আই তাদের শিরোনামে বলছে, পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত। নির্বাচন শুরুই হলো না, মনোনয়নপত্র বাছাই হলো, আপিল চলছে যখন, ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে এই 2 আসনে। সেখানে বলা হচ্ছে, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়েছে। পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। কেন? আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 এবং পাবনা 2 আসনে কোনো নির্বাচন হবে না, আপাতত সেটা স্থগিত করা হলো। আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, সেটা তিনি জানিয়েছেন। আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা তারা নেবেন, সেটাও তিনি জানিয়েছেন। ইসি সূত্র বলছে, এই 2 আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন। সীমানা নিয়ে জটিলতা শুধু পাবনাই নয়, এর আগে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমস্যা, বাগেরহাট নিয়ে সমস্যা, গাজীপুর নিয়ে সমস্যা। সেই সমস্যাগুলো কোনো রকমে নির্বাচন কমিশন উতরে গেছে, কিন্তু এবার পাবনার ব্যাপারটা তারা উতরে যেতে পারলো না। কিন্তু শুধুই কি পাবনা, আরও চমক আছে এখানে। এদিকে বৃহস্পতিবার কুমিল্লা 2 আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটা রায় এসেছিল। সেই কারণে সেই নির্বাচন, কুমিল্লা 2 আসনের নির্বাচনও না হতে পারে, স্থগিত হতে পারে, এরকম আশঙ্কা তৈরি হয়েছে। ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে। তার মানে কুমিল্লা 2 আসনেও নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। 300 আসনের মধ্যে 3টি আসন বাদ চলে যাচ্ছে, 297 আসনে নির্বাচন হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, 297 আসনে নির্বাচনের পরে
যদি কোনো একটা দলের এরকম হয় যে একটা দল পেল 148 আসন, আর একটা জোট পেল 148 আসন, আর একটা জোট পেল 100 কত বলা যায় 149 আসন, 149 আসনে এক জোট পেল, 148 আসন এক জোট পেল। যে তিনটি আসনে নির্বাচন হচ্ছে না সেই তিনটি আসনে নির্বাচনের উপরে নির্ভর করবে সরকার গঠন। তখন কি ব্যাপারটা এরকম হবে যে সেই নির্বাচন প্রভাবিত করা, সেই নির্বাচনে ব্যাপক গোলযোগ এরকম কিছু, নাকি চমক জাগিয়ে 149 আসন পাওয়া জোটও শেষ পর্যন্ত তিনটি আসনে তিনটিতেই হেরে যাবে, 148 আসন যারা পেয়েছিল তারা 151 হয়ে যেয়ে সরকার গঠন করবে? সেরকম চমক, মানে ক্রিকেটে সুপার ওভারের মতো, ক্রিকেটে শেষ বলে মানে যদি খেলা টাই হয়ে যায় তাহলে সুপার ওভারে খেলা যেমন যায়, সেরকম অবস্থা এই নির্বাচনকে নিয়ে কি হবে? নাকি এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, বিপুল ভোটে যারা জয়লাভ করবে, বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করবে, এবং মানে জয়লাভ করার পার্থক্য এরকমটা হতে পারে বলে অনেকে মনে করেন যে এক দল আসন পেতে পারে 250টারও বেশি, আর এক দল কিংবা সবাই মিলে হয়তো বাকি 40-50টা আসন পাবে, এরকম ব্যাপার হতে পারে। অনেকে মনে করেন সেটা, যদিও এখানে অনেকগুলো জোট রয়েছে, বিএনপি নেতৃত্বাধীন একটা জোট, জামাত নেতৃত্বাধীন একটা জোট, যেখানে আবার নতুন দল এনসিপি রয়েছে, যারা কিনা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসেবে অনেকদিন থেকে আলোচনা চলছে। জাতীয় পার্টির দুই গ্রুপের একটা অবস্থান রয়েছে, লাঙ্গলের জাতীয় পার্টি, আবার জাতীয় পার্টি থেকে বেরোয় যাওয়া 20 দলের জোট সেটা রয়েছে, বাম দলগুলোর একটা মোর্চা রয়েছে। এই ব্যাপারগুলো মানে খুব একটা যে নির্বাচনের সমীকরণ সহজ হবে সেটা বলা যায় না, এবং এই নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে যাবে, গতকালকে থেকে এরকম কানাঘুষাও শুরু হয়েছে যে শেষ মুহূর্তে এসে বিএনপি জোটে যোগ দিতে পারে জাতীয় পার্টিও, অর্থাৎ জাতীয় পার্টি লাঙ্গল যেটা, সেটাও বিএনপি জোটে শেষ মুহূর্তে এসে যোগ দিতে পারে, এরকম আলোচনাও গতকালকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। সুতরাং নির্বাচনের ইকুয়েশন এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষিতে যতটা শোরগোল হওয়া কিংবা যতটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা, ততটা বাংলাদেশে আছে কিনা উৎসবমুখর পরিবেশ, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু নির্বাচন শুরু না হতেই এই যে 2-3টা আসনে নির্বাচন স্থগিত হয়ে গেল, এর ধারাবাহিকতায় আরও কি এরকম ঘটনা ঘটবে, নাকি নির্বাচন নিয়ে যে শঙ্কা অনেকদিন থেকেই অনেকে পোষণ করেন সেই শঙ্কার দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা? বিদেশিদের কাছে যেই অভিযোগ তুলছে জামাত ইসলাম, একই অভিযোগ তুলছে এনসিপির নেতারা। সেটা কি, সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাচ্ছে, এবং বিশেষ দলের প্রতি ঝুঁকে গেলে নির্বাচন প্রভাবিত হতে পারে। নাহিদ ইসলাম বলছেন এই বক্তব্য, এবং শনিবার ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাপসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করছেন। এই সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় এবং শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে চাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হোক, এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে, এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে। তিনি বলছেন, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা এবং উদ্বেগ জানতে আগ্রহী, তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলছেন নাহিদ ইসলাম, দেশের লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐক্যমত্য সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নাই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা পাওয়া যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন তিনি। কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, প্রশাসন এবং মিডিয়ার সামনে সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার জানানো হচ্ছে এবং ধারাবাহিকভাবে আপডেট দেওয়া হবে। মাঠে গিয়ে কি ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে তাও কমিশনকে জানানো হবে। সব মিলায় কি দাঁড়ালো, এই ধরনের অভিযোগ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে জামাত ইসলামও করেছে, এখন এনসিপিও করলো। এই অভিযোগকে নিশ্চয়ই আমার ধারণা যে বিদেশিদের কাছে একটু তারা ধাক্কা খাচ্ছে, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগ ছিল বিএনপি, জামাত সহ অন্যান্য দলের। তো এখন যারা রাজনীতি করছে বা নির্বাচন করার সুযোগ পাচ্ছে, তারা সবাই শেখ হাসিনা বিরোধী শক্তি। তো শেখ হাসিনা বিরোধী শক্তির মধ্যে যদি একটা অংশ ইউরোপীয় ইউনিয়ন বা বিদেশিদের কাছে এই অভিযোগ করে, তাহলে তো গোটা নির্বাচন ব্যবস্থা সম্পর্কেই মানে তাদের মূল্যায়ন হবে এই যে এটা বোধহয় সবসময় একটা ক্রনিক ডিজিজ, যে অলওয়েজ অভিযোগ করা। আগের অভিযোগের একটা গুরুত্ব ছিল বলে তারা সবসময় বলতেন যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং সবার অংশগ্রহণে নির্বাচন। এখন ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা এই কথা বলছে না, পশ্চিমা দেশগুলো এই কথা বলছে না, তারা বলছেন যে ভোটাররা যাতে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ চাচ্ছে, কিন্তু ঠিক ওই অর্থে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হইতে হবে এই আওয়াজটা তুলছে না। সেই আওয়াজটা কেবলমাত্র ভারতের যখন নাকি নীতি নির্ধারকরা তাদের কণ্ঠে আছে। তারপরও এখন বর্তমানে তারা মেনে নিয়েছে যে আওয়ামী লীগ ছাড়াই আসলে একটা নির্বাচন হবে, সেই কারণে আওয়ামী লীগও অনেকটা চুপ শিখাচ্ছে নির্বাচনের মাঠে। এখন যেটা দাঁড়াচ্ছে যে
নানা অভিযোগ করছে, বলা হচ্ছে ঋণ খেলাপির বিষয়ে নির্বাচন কমিশন আরো কঠোর অবস্থান প্রয়োজন, ঋণ খেলাপির বিষয়ে উদার, যার জন্য বিএনপির অনেক নেতা টিকে গেছে। হয়তো দেবিদ্বারের কথা বলছেন, যেখানে হাসনাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল হাসানের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, পাল্টাপাল্টি আবেদন করেছে, দুই পক্ষই আবেদন করেছে নির্বাচন কমিশনে তাদের প্রার্থিতা বাতিলের জন্য। তো সব মিলায় এখন যদি এই অভিযোগের পাল্লাগুলি ভারী হতে থাকে, তাহলে নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন তারা নিরুৎসাহিত হতে পারে, তারা বলতে পারে যে না, এরকম অভিযোগের মধ্যে আমরা প্রতিনিধি পাঠাবো না। আগে হাসিনার সময় তাই হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন ছোট সংখ্যক একটা টিম পাঠাইছে, তারা আর আগ্রহী হয়নি। জাতিসংঘ, আমেরিকা বা অন্যান্য তারা কেউ পাঠায়নি, কারণ নির্বাচন কি হবে এটা বোঝাই যাচ্ছিল। তো এখন কি হতে যাচ্ছে, এখনো যদি সেই একই রকম পরিবেশ থাকে, তাহলে তাদের মূল্যায়ন হবে যে বাংলাদেশে আসলে নির্বাচন ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। যখনই যার ক্ষমতা প্রভাব থাকে সে তার মতন করে নির্বাচনকে প্রভাবিত করে, তেমনই একটা খারাপ ধারণা কিন্তু তারা নেবে, এবং এরপরে কিন্তু তাদের অবস্থানটা কঠোর হবে এবং তারা বলবে যে রাজনৈতিক দলগুলোর উপর সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং সবাইকে সমান সুযোগ দিতে হবে, নিষিদ্ধ করা যাবে না, এরকম একটা বক্তব্য আসতে পারে। মোট কথা, মানে হাসিনা বিরোধী রাজনৈতিক দলের কোনো কোনো অংশের কাছ থেকে বা জামাত বা এনসিপি যখন নাকি ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগ করছে, তার মানে নির্বাচনটা কিন্তু শেষ পর্যন্ত কি হবে, প্রশ্নবিদ্ধ হিসেবেই দাঁড়াবে। 12ই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে, ঘনিয়ে আসছে, ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে। এর পেছনে নানান ধরনের কারণ আছে। সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ। পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে। এখন দেখলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। দর্শক, বাংলাদেশের যে অবস্থা সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন, আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। দর্শক, কথা পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে, তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।